হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 এন্ড 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আমরা কিন্তু এখন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থেকে 2 মার্কসের কোয়েশ্চেন প্র্যাকটিস করছি বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে। তো আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার নাম্বার 5, পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এই লাস্ট চ্যাপ্টারটার উপরে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে দেখে এনেছি, যেগুলো তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আজকে আমরা করব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা অবশ্যই এটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও। আমাদের ক্লাসের সমস্ত রকম পিডিএফ বা ক্লাস সংক্রান্ত আপডেট কিন্তু আমরা এই টেলিগ্রামে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো চলো ফার্স্টে আমরা কোয়েশ্চেন গুলো আগে দেখি, কোন কোন কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু ভীষণই কম তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15টা করে কোয়েশ্চেন দিচ্ছি। এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পড়বে। এবার তোমরা যদি ভাবো যে এখান থেকে এটা পড়বো না এটা পড়বো না, তাহলে কিন্তু হবে না। তোমরা নিজেরা যদি এটার উপর থেকে সাজেশন তৈরি করো, তাহলে কিন্তু হবে না। আমি ভীষণ কম সংখ্যক করে কোয়েশ্চেন দিচ্ছি, কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের পড়তে হবে। আর অবশ্যই এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে। কি বলছে ফার্স্ট কোশ্চেন? স্মৃতিসৌধ এবং মৃত্তিকার ওপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। স্মৃতিসৌধ এবং মৃত্তিকার উপর অর্থাৎ আমরা জানি যে কি অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, মাটিতে যদি এখন অ্যাসিড বৃষ্টি পড়বে, সেই মাটির মধ্যে কি হবে, মাটির আম্লিকত্ব কিন্তু বেড়ে যাবে, যার ফলে কি হবে, মাটির কিন্তু গুণমান হ্রাস পাবে। এবং স্মৃতিসৌধের ওপর যদি এই অ্যাসিড বৃষ্টি পড়ে, তাহলে কি হবে, সেখানে কিন্তু স্টোন ক্যান্সারের সৃষ্টি হবে, অর্থাৎ এই পাথরের মধ্যে ছিদ্র ছিদ্র গর্ত তৈরি হবে, যেটাকে আমরা কি বলবো, স্টোন ক্যান্সার। ওকে, তো চলো কি বলছে এখানে, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, ক্ষতিকর প্রভাব, যেটা কি ফার্স্টে আমরা কি লিখবো এখানে, স্মৃতিসৌধের উপর। ঠিক আছে, স্মৃতিসৌধের উপর। স্মৃতিসৌধের ওপর পড়লে কি হবে, স্টোন ক্যান্সার হবে। ঠিক আছে, স্টোন ক্যান্সার হবে। এবং আরেকটা কি বলছে, মাটিতে পড়লে কি হবে, মাটিতে পড়লে মাটির আম্লিকত্ব বেড়ে যাবে। ওকে, মাটিতে পড়লে মাটির অম্লতা বৃদ্ধি পাবে। ওকে, যার ফলে কি হবে, মাটির গুণমান নষ্ট হবে। গুণমান নষ্ট হবে। দেখো, এরকম করে কিন্তু তোমাদের এক্সামে ভালো মতন করে কিন্তু এরকম লিখতে হবে। তোমরা যদি ভাবো যে যেমন তেমন করে এরকম করে তোমরা লিখে টিখে একটা ছেড়ে দিবে, তাহলে কিন্তু হবে না। খাতাটা কিন্তু আমাদের খুব সুন্দর হতে হবে। তো এরকম সমস্ত রকম কি করে লিখতে হবে না করতে হবে, এগুলো সব কিন্তু আমরা আমাদের র্যাঙ্কার্স ব্যাচে কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু শিখাচ্ছি। তো তোমরা যদি এরকম করে শিখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের র্যাঙ্কার্স ব্যাচটা তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু জয়েন করে ফেলো। নেক্সট কি আছে এবার, নেক্সট আছে 2 নাম্বার কোয়েশ্চেন, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখো। কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটা সিঙ্গেল ভাবেও আসতে পারে যে এক্স সিটু সংরক্ষণ কাকে বলে, বা এরকম কিন্তু পার্থক্য হিসাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে যে কি ইন সিটু, আরেকটা কি এক্স সিটুর পার্থক্য। এবারে এক্স সিটু আর ইন সিটুটা কি, ইন সিটু হচ্ছে যেটা প্রাকৃতিক আবাসস্থলের সংরক্ষণ। ইনস্টিটিউটটা কি আমাদের প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ। আর এক্সিটুটা কি আমাদের, আমরা জানি এক্সিটু মানে হচ্ছে যেটা প্রাকৃতিক আবাসস্থলের বাইরে। এটা আমাদের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে। ঠিক আছে, এবার কি এখানে এক্সাম্পল, তার মানে এখানে আমার উদাহরণ কি হবে, যে জাতীয় উদ্যান, তারপর হচ্ছে অভয়ারণ্য। ঠিক আছে, অভয়ারণ্য এগুলো, বা সংরক্ষিত বনাঞ্চল বা বায়োস্ফিয়ার রিজার্ভ।
আর এখানে আমরা উদাহরণ কি লিখবো? এখানে আমরা উদাহরণ লিখবো হচ্ছে চিড়িয়াখানা বা ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, এই ক্রায়ো সংরক্ষণ থেকে কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট, যে ক্রায়ো সংরক্ষণটা কি, এই পদ্ধতিটা কি। ওকে, এই গেল তাহলে আমাদের এক্স সিটু এবং ইন সিটুর মধ্যে পার্থক্য, বোঝা গেল। এবার আমরা দেখে নিব 3 নাম্বার কোশ্চেন। এরকম যেটা বললাম ক্রায়ো সংরক্ষণ কি, এটা কি? এটা একটা এক্স সিটু সংরক্ষণ, যেটা কিনা এখানে যে কোনো কিছু সংরক্ষণ করা হয়, বিভিন্ন রকমের কলা, কোষ বা বিভিন্ন রকমের সিট, এগুলোকে সংরক্ষণ করা হয় কত ডিগ্রি? -196 ডিগ্রি টেম্পারেচারে, এবং ওখানে একটা মাধ্যম ব্যবহার করা হয়, সেটা কি? সেটা হচ্ছে একটা তরল নাইট্রোজেন মাধ্যমের মধ্যে ব্যবহার করা। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? কোনো কোষ, কলা, তারপর বীজ, এগুলি তরল নাইট্রোজেন, দেখো তরল কথাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা। এই পদ্ধতিকে আমরা বলে থাকি কি? ক্রায়ো সংরক্ষণ। বোঝা গেল তাহলে ক্রায়ো সংরক্ষণ কি? এখান থেকে কিন্তু 1 মার্কসের কোশ্চেনও আসে, যেমন আমরা এরকম বলতে পারি যে ক্রায়ো সংরক্ষণে কোন মাধ্যম ব্যবহার করা হয়, তখন আমাদের বলতে হবে যে তরল নাইট্রোজেন মাধ্যম ব্যবহার করা হয়। আর নাহলে কোশ্চেন আসে যে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে, বলতে হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই পদ্ধতিতে যেসব ইয়েগুলো বিপন্ন প্রজাতিদের সংরক্ষণ করা হয়, সেটা কি আমরা বলবো কি? ক্রায়ো সংরক্ষণ। নেক্সট, তোমরা যদি এরকম আরো কোশ্চেন প্র্যাকটিস করতে চাও বা কোশ্চেন গুলো কি করে লিখবে খাতার মধ্যে, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের র্যাঙ্ক রেস ব্যাচে জয়েন করো। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করলে কিন্তু আমাদের টিম তোমাদের হেল্প করে দেবে। আর যেটার প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, কত? 649। ওকে, তো এটুকুন করে যদি তোমাদের এক্সাম যদি ভালো হয়, মাধ্যমিকে যদি ভালো একটা র্যাঙ্ক হয়, তাহলে কিসের ক্ষতি, তাই না? তো চলো এবার আমরা আমাদের 4 নাম্বার কোশ্চেনে যাই। পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় পিবিআর এর 2টি ভূমিকা লেখো। এই পিবিআর কি করছে? হ্যাঁ, এই যারা বিপন্ন, অর্থাৎ কোনো একটা স্থানীয় প্রজাতি, অর্থাৎ পিবিআর এর গুরুত্বটা কি? এই কোনো একটা স্থানীয় প্রজাতির ওই অঞ্চলের যত প্রজাতি গাছপালা, প্রাণী, ওদের বাসস্থলের, ওদের বাসস্থান কিরকম, ওদের খাদ্য গ্রহণের প্রকৃতি কিরকম, ওদের ওদের প্রজননগত বৈশিষ্ট্য কি, সেগুলো সব একদম একটা নথি করে সেগুলোকে একটা তালিকায় ফেলা। ওকে, তাহলে এটাই হচ্ছে পরিবেশ যে জীববৈচিত্র্য রক্ষা, অর্থাৎ সেগুলোকে যেন ভালো মতো আমরা সংরক্ষণ করতে পারি এবং সেগুলো সম্পর্কে যেন আমরা জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? স্থানীয় প্রজাতি সম্পর্কে জ্ঞান লাভ করা। এবং আমরা কি বলতে পারি? পরিবেশ আর কি রক্ষা করতে পারি এখানে? যে বিপন্ন প্রজাতিদের অস্তিত্ব বজায় রাখার জন্য। ঠিক আছে, বিপন্ন প্রজাতিদের অস্তিত্ব বজায় রাখা। ঠিক আছে, এই গেল আমাদের পিবিআর এর 2টি বৈচিত্র্য পরিবেশগত রক্ষায়। এই পিবিআর এর কিন্তু আমাদের ফুল ফর্ম জানতে হবে, যেটা কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ঠিক আছে, এবার 5 নাম্বার কি বলছে? ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? এই ইউট্রিফিকেশনটা কি? এটা কিন্তু আমাদের জল দূষণের কারণে হয়। সেটা কি? যে জলাশয়ে বা কোনো পুকুরে যদি নাইট্রোজেন বা ফসফেট জাতীয় সার যদি বৃদ্ধি পায়, এগুলোর পরিমাণ, তাহলে ওই জলাশয়ের মধ্যে কি হয়? শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। এবং এই শৈবালের অতিরিক্ত যে বৃদ্ধি ঘটছে, এর ফলে কি হচ্ছে? সেখানে অক্সিজেনের পরিমাণ সেই জলটার মধ্যে কমে যাচ্ছে এবং যার ফলে কিন্তু জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এই যে শৈবালের যে অতিরিক্ত বৃদ্ধিটা হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলবো অ্যালগাল ব্লুম। তো এখান থেকে কিন্তু ইউট্রিফিকেশন কাকে বলে সেটাও আসতে পারে, বা অ্যালগাল ব্লুম কাকে বলে সেটাও কিন্তু আসতে পারে। ওকে, তাহলে কি ইউট্রিফিকেশনটা কি? কি বলতে পারি আমরা? পুকুর, জলাশয় ইত্যাদিতে নাইট্রোজেন
বা ফসফেট জাতীয় সার বৃদ্ধি পেলে সেই জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে। একে ইউট্রিফিকেশন বলে। বলে তোমরা এটা লিখেও দিতে পারো যে এই যে অতিরিক্ত শৈবালের বৃদ্ধি হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় অ্যালকাল ব্লুম, এবং এই অতিরিক্ত শৈবালের বৃদ্ধির ফলে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে কিন্তু জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এইটুকুন লাইনও কিন্তু তোমরা অ্যাড করতে পারো, কারণ বা অ্যালকাল ব্লুমটা না লিখলেও এটুকু তোমরা লিখতেই পারো, শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটছে, এর ফলে জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, লিখতে পারো। ঠিক আছে, কি লিখতে পারো এখানে, যে এর ফলে জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কমে যায়, বোঝা গেল? এই গেল হচ্ছে তোমাদের ইউট্রিফিকেশন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ইন সিটু সংরক্ষণ কাকে বলে? দেখছো এগুলো কিন্তু আমি টেস্ট পেপার থেকে কোশ্চেন করে নিয়েছি। টেস্ট পেপারে কিন্তু এরকম অনেক কোশ্চেন আছে, এই যে বললাম সিটু ইন সিটুর মধ্যে পার্থক্য আসতে পারে, বা এদের মধ্যে কিন্তু কাকে বলে এরকম একটা একটা কোশ্চেনও কিন্তু আসতে পারে। তাহলে আমরা কি বলবো, যে প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে জীব সংরক্ষণের পদ্ধতিকে ইন সিটু সংরক্ষণ বলে। এখানে এক্সাম্পল কি দিব, জাতীয় উদ্যান, ঠিক আছে, যেমন জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। ঠিক আছে, এই গেল তাহলে আমাদের ইন সিটু সংরক্ষণ। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখে নিই আমরা, যে ভেতরকণিকা স্যাংচুয়ারি এবং সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোন কোন প্রাণী সংরক্ষণ ক্ষেত্র হিসেবে পরিচিত? তাহলে ভেতরকণিকা মানে ওড়িশার ভেতরকণিকা, এটা আমরা জানি। আরেকটা কি, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। আরেকটা কি বললাম, একটা এখানে ওড়িশা কি ভেতরকণিকা স্যাংচুয়ারি। ভেতরকণিকা হচ্ছে আমাদের কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত, ঠিক আছে, কুমির সংরক্ষণের জন্য। এবং যেটা আছে আমাদের সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত, রেড পান্ডা। দেখো এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন জায়গাটা কিসের জন্য বিখ্যাত, তাই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কোনটার জন্য বিখ্যাত এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলো কি করবে, এগুলো যেহেতু গুলিয়ে যায় যে কোনটা কিসের জন্য বিখ্যাত, এগুলো একটা ছক করে পড়বে, এগুলো একটা ছক বানাবে যে কোথায় কোনটা সংরক্ষণ করা হচ্ছে, তাহলে দেখবে এগুলো আর ভুলবে না, এগুলো ইজি ওয়েতে মনে থাকবে। নেক্সট কি বলছে, বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে যে যে কাজগুলি নিষিদ্ধ তা তালিকাভুক্ত করো। এই বন্যপ্রাণীর জন্য কি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের রাজ্য সরকারের ব্যতিরেকে এখানে কেউ প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এখানে সরকারের অনুমতি নিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হবে, ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনোভাবে স্বীকার করা নিষিদ্ধ। তাহলে কি এখানে সরকারের অনুমতি নিয়ে
প্রবেশ করতে হবে। ওকে, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। তারপর এখানে কি শিকার নিষিদ্ধ, শিকার নিষিদ্ধ। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে যে যে কাজগুলি নিষিদ্ধ, তো এখানে শিকার করা যাবে না, এবং এখানে যদি কেউ ঢুকতে চায় তার জন্য তাকে সরকারের অনুমতি নিতে হবে। নেক্সট কি আছে, 9 নাম্বার কোয়েশ্চেন, শব্দ দূষণ মানব শরীরের কান এবং হৃৎপিণ্ডের ওপর কি কি প্রভাব সৃষ্টি করতে পারে? শব্দ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয় দেখে নিই। তাহলে শব্দ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয়, কি বলছে তাহলে এখানে? ফলে প্রভাব, কান, কি বলছে এখানে? কান কি হচ্ছে আমাদের এই শব্দ দূষণের ফলে, অর্থাৎ শব্দ দূষণের কারণটা কি কি, যে এই বিভিন্ন রকমের বাইকের হর্ন, গাড়ির হর্ন বা শব্দবাজি ফাটাচ্ছে সেগুলোতে, বা কোনো রকম ডিজে বাজছে, এগুলো হচ্ছে আমাদের শব্দ দূষণের কারণ। কিন্তু এটার ফলে কি হতে পারে? আমরা জানি 65 ডেসিবেল এটা হচ্ছে আমাদের শব্দের নিরাপদ মাত্রা, এর থেকে বেশি হলে কিন্তু মানুষের অসুবিধা হতে পারে। এর ফলে যে অসুবিধাগুলো হবে সেটা কি আমাদের কানের উপর প্রভাব পড়বে। কানের উপর কি প্রভাব পড়বে? আমাদের শ্রবণ ক্ষমতা কমতে থাকবে এবং কানের পর্দাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এবং আরেকটা কি হতে পারে? আমাদের হৃৎপিণ্ডের উপর প্রভাব, অর্থাৎ যারা বয়স্ক লোক, যাদের হার্টের প্রবলেম, তাদের কিন্তু খুব বেশি শব্দতে তাদের কিন্তু হার্টের কিন্তু ক্ষতি হতে পারে। অর্থাৎ কি হবে সেখানে? ওদের হার্টবিটটা বেড়ে যাবে, এর ফলে কিন্তু হার্টের বিভিন্ন রকমের ঝুঁকি থাকতে পারে। তাহলে আমরা ফার্স্টে লিখি কান, যেটা কি কানের শ্রবণ ক্ষমতা কমতে থাকে এবং কানের পর্দার ক্ষতি হতে পারে। আরেকটা কি আছে এখানে? হৃৎপিণ্ডের উপর প্রভাব বলছে। কি বলছে? হৃৎপিণ্ডের উপর প্রভাব, যে এখানে আমাদের হৃদস্পন্দনের হার বেড়ে যেতে পারে এবং যার ফলে কি, অর্থাৎ এখানে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি বেড়ে যাবে, যার ফলে আমাদের হৃদস্পন্দনের হার বেড়ে যাবে এবং সেখানে কিন্তু হৃৎপিণ্ডের নানা রকম ঝুঁকির সমস্যা দেখা দেবে। ওকে, এখানে কি লিখবো? এখানে হৃদস্পন্দনের হার বেড়ে যাবে এবং বিভিন্ন ঝুঁকির সমস্যা বাড়বে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের শব্দ দূষণের ওপর মানবীশের প্রভাব। নেক্সট কি আছে আমাদের 10 নাম্বার কোয়েশ্চেন, জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের দুটি প্রধান শর্ত। আমরা জানি কখন কোন জায়গাকে আমরা হটস্পট বলে চিহ্নিত করব, যেন ওই জায়গাটাতে অধিক পরিমাণ কি বা প্রজাতি থাকে, এবং কি যেন ওই জায়গা থেকে, মানে ওই জায়গায় যত রকম প্রজাতি থাকবে সেগুলো যেন বাইরের আর যেন কোথাও থাকবে না, অর্থাৎ ওই এলাকাটাতে বেশি পরিমাণে আমাদের প্রজাতি থাকতে হবে। তাহলে কখন কোনো জীববৈচিত্র্যকে আমরা হটস্পট বলবো? অর্থাৎ আমরা জানি জীববৈচিত্র্য মানে সেই জায়গায় এমন কিছু প্রজাতি থাকবে যেগুলোর বাইরের কোনো অঞ্চলে পাওয়া যাবে না। তো এটাকে আমরা হটস্পট কখন বলবো? যখন ওই স্থানীয় এলাকাতে 1500-র বেশি স্থানীয় প্রজাতি থাকবে। ঠিক আছে, তাই কি বলবো এখানে? হটস্পট নির্ধারণের শর্ত, অর্থাৎ এখানে কি সেই এলাকায় অধিক, সেই এলাকায় 1500-এর বেশি, ঠিক আছে, 1500-এর বেশি স্থানীয় প্রজাতি
থাকতে হবে। এবং কি হতে হবে? হ্যাঁ, এবং পরিবেশ সম্পদের যেন 70% ধ্বংস হয়ে গিয়েও বাকিটা যেন থাকতে থাকে। ওকে, তাহলে কি পরিবেশের প্রজাতির 70% ধ্বংস হয়ে গিয়ে বাকি থাকতে হবে। বোঝা গেল? এই গেল আমাদের হটস্পট নির্ধারণের দুটি প্রধান শর্ত। সেখানে অনেক প্রজাতি প্রেজেন্ট থাকতে হবে স্থানীয়, এমনকি যে বিপন্ন প্রজাতি 70% ধ্বংস হয়ে গিয়েও যেন অ্যাটলিস্ট 30% যেন সেখানে থাকে। নেক্সট কি আছে এখানে? জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। অর্থাৎ আমরা জানি এই যে বায়োলজিক্যাল যে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, জীবজ নাইট্রোজেন সংবন্ধন, এখানে দুরকম ভাবে হয়। একটা কি আমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়ারা অংশগ্রহণ করে, আরেকটা মিথজীবী জীবের দ্বারা হচ্ছে। তাহলে যদি আমরা এখানে বলি স্বাধীনজীবী জীবাণু, তাহলে আমরা কি বলতে পারি এখানে? নষ্টক বা অ্যানাবিনা। ঠিক আছে, আর যদি এখানে বলো মিথজীবী জীবাণু, এটাও জেনে রাখবে, মিথজীবী যদি বলে তাহলে কিন্তু আমাদের হবে এটা রাইজোবিয়াম। তাহলে কি স্বাধীনজীবী জীবাণুটা কি? যেটা হচ্ছে ওরা কি করে, পরিবেশ থেকে ডাইরেক্ট এন্ট্রিটা ওদের দেহে আবদ্ধকরণ করে, সেটাকে ওরা অ্যামোনিয়া রূপে কনভার্ট করে নিজেদের দেহের মধ্যে আবদ্ধকরণ করে। এবারে জীবগুলো যখন মরে যাবে তখন সেগুলো মাটিতে পড়ে থাকবে, যার ফলে কিন্তু আমাদের নাইট্রোজেন সংবন্ধনটা হবে। আরেকটা আছে মিথজীবী, এরা কি করবে? রাইজোবিয়াম, এরা হচ্ছে আমাদের শিম্বিগোত্রীয় উদ্ভিদে থাকে। ওরা কি করে? ওরা হচ্ছে গাছের থেকে, মানে মিথজীবী মানে কি একজন আরেকজনের সহায়তাতে বাঁচবে, যেটা কি গাছ ওদেরকে সাহায্য করবে, পরিবর্তে গাছকে ওরা সাহায্য করবে। তাহলে গাছ রাইজোবিয়ামদের এই ব্যাকটেরিয়াদের কি দিবে? খাদ্য দিবে, আশ্রয় দিবে। তার পরিবর্তে এই গাছটা, এই ব্যাকটেরিয়া গাছকে কি করবে? নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে। এটাই হচ্ছে জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম। যদি দুটি জীবাণু বলে তাহলে তোমার স্বাধীনজীবী জীবাণু দিয়ে এই দুটোই তোমরা লিখতে পারো, কিন্তু মিথজীবী বললে কিন্তু এই রাইজোবিয়ামটা বলতে হবে। ওকে, নেক্সট 12th নাম্বার কোয়েশ্চেন কি বলছে? অ্যাজমা বা হাঁপানির পরিবেশগত ও মানুষ সৃষ্ট কারণগুলি লেখো। অ্যাজমা বা হাঁপানি এটা আমরা জানি একটা বায়ু দূষণ সংক্রান্ত রোগ। এবার এটার কিছু পরিবেশের জন্য কারণে হতে পারে বা মনুষ্য সৃষ্ট কারণে কিন্তু হতে পারে। তাহলে এটা পরিবেশগত কারণ কি হতে পারে? পরিবেশগত কারণ যেখানে কি বিভিন্ন রকমের ধোঁয়া, বিভিন্ন রকমের অ্যালার্জেন, পরাগরেণু, এগুলোর জন্য হতে পারে। ঠিক আছে, ধোঁয়া, পরাগরেণু বা অ্যারোসেল, বা অ্যালার্জেন। ঠিক আছে, বা অ্যালার্জেনের কারণে এটা হতে পারে। আরেকটা কি বলছে? মানুষ সৃষ্টির কারণ। তাহলে এটা কি হবে? মানুষ সৃষ্ট কারণ। এটাতে কি হবে? যেখানে যানবাহনের ধোঁয়া বা অনেক সময় যে পেশাগত কারণের জন্য কিন্তু হয়। এক হতে পারে যানবাহনের ধোঁয়া বা ধূমপান, বা পেশাগত কারণ। অনেক সময় যারা কোনো খনিতে কাজ করে তাদেরও কিন্তু এগুলো হয়, বা পেশাগত কারণে। ঠিক আছে, এই গেল তাহলে আমাদের অ্যাজমা বা হাঁপানি পরিবেশগত বা মনুষ্য সৃষ্টি কারণ। ক্লিয়ার? নেক্সট কি আছে এখানে? রেড পান্ডা হ্রাসের কারণগুলি লেখো। আমরা দেখলাম যে এই রেড পান্ডা আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে আমরা সংরক্ষণ করি। এবার এই রেড পান্ডা এটার হ্রাসের কারণগুলো কি কি কারণ হতে পারে? 1 নাম্বার
যেটা কি আমাদের অবৈধ শিকার, মানে যেটাকে আমরা বলি কি চোরা শিকার। এই চোরা শিকারের কারণে ঠিক আছে। আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন, ঠিক আছে, এবং প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এর জন্য কিন্তু রেড পান্ডার হ্রাস হচ্ছে। এক নাম্বার তো একদম মেন, যে চোরা শিকার বা অবৈধ শিকারের কারণে হচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যাদের ফলেও কিন্তু রেড পান্ডার সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার আছে জৈব বিবর্ধন। কি জৈব বিবর্ধনটা কি? যেটা হচ্ছে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে কি হচ্ছে, খাদ্য শৃঙ্খলে নিম্ন স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত ডিডিটি এর গাঢ়ত্ব ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ এটা কিন্তু খাদ্য শৃঙ্খলে একটা এফেক্ট পড়ছে। এই ঘটনাটাকেই, এই যে রাসায়নিক পদার্থের গাঢ়ত্ব বাড়ছে দিন দিন, এই ঘটনাটাকে আমরা বলে থাকি জৈব বিবর্তন। তাহলে আমরা কি বলি? খাদ্য শৃঙ্খলে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত ডিডিটি এর পরিমাণ, ডিডিটি এর গাঢ়ত্বকে গাঢ়ত্ব বলবো, গাঢ়ত্ব ক্রমশ বাড়তে থাকে, গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়া। এটা কি? এটা হচ্ছে, মনে করো এটা আমরা চাষের জমিতে আমরা ডিডিটি ব্যবহার করি। এবার এই চাষের জমি ডিডিটি যখন বৃষ্টি হচ্ছে তখন এটা কই চলে যাচ্ছে? জলাশয়ে। ওকে, মনে করো এখানে চাষের জমি, ঠিক আছে, ওখানে আমরা ডিডিটি ইউজ করলাম। এরপর এটা চলে গেল আমাদের জলাশয়ে। এই জলাশয় থেকে আমাদের যাবে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। লিখে নিয়ে আমি বলে দিচ্ছি, ফাইটোপ্ল্যাঙ্কটন। তারপর যাবে আমাদের জুপ্ল্যাঙ্কটন, তারপর আমাদের যাবে বড় মাছ, তারপর যাবে আমাদের মৎস্যভোগ, প্রাণী। ওকে, এখানে কি চাষের জমিতে আমরা ডিডিটি ইউজ করছি, যেটা আমাদের জলাশয়ে যাচ্ছে। এবার জানি আমরা কোনো একটাতে কিন্তু ডিডিটি এর পরিমাণ কিন্তু গাঢ়ত্ব কমবে না, বরং দিন দিন কিন্তু এটা গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেখো খাদ্য শৃঙ্খলের মধ্যে এটা কি করে মানে একটা প্রভাব ফেলছে। এবারে জলাশয়ে কি ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে শৈবাল আছে, এই গাছগুলোর দেহেও কিন্তু ডিডিটি প্রবেশ করবে। তারপরে গাছগুলোকে কে খাবে? জুপ্ল্যাঙ্কটন, মানে জলের ছোট ছোট পোকা বা ছোট মাছ, এরা খাবে জুপ্ল্যাঙ্কটন। তারপরে জুপ্ল্যাঙ্কটনকে কে খাবে? জুপ্ল্যাঙ্কটনকে খাবে হচ্ছে জলের বড় মাছগুলো। তার মানে কি এদের দেহেতেও কিন্তু ডিডিটি অলরেডি প্রবেশ করে ফেললো। এবারে বড় মাছদের কে খাবে? মৎস্যভোগ প্রাণীরা, যেমন বিভিন্ন রকম মৎস্যভোগ পাখি আছে বা আমরা মানুষেরা খাচ্ছি। তার মানে কিন্তু মৎস্যভোগ প্রাণীদের দেহেও কিন্তু ডিডিটি প্রবেশ করলো। তাহলে এইভাবে একদম খাদ্য শৃঙ্খলের সর্বনিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত এই ডিডিটি এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি জীব বিবর্ধন। ওকে, এটা আসলে ভালো মতো এরকম কিন্তু ছক করে বোঝাতে হবে। নেক্সট আছে আমাদের সংরক্ষণে জেএফএম এর গুরুত্ব উল্লেখ করো। জেএফএম মানে কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা কি যৌথ বন সংরক্ষণ। এখানে এর ফলে কি হয়? এর ফলে আমরা বিভিন্ন রকমের যে বন বা বনে যে বিভিন্ন রকম বিপন্ন প্রজাতি, এদেরকে আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে কি বলবো এখানে আমরা? জেএফএম বা যৌথ বন সংরক্ষণে ফলে বনাঞ্চল ও বিভিন্ন বিপন্ন প্রজাতির সংরক্ষণ করি।
এটাই হচ্ছে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা বা গুরুত্ব, যেখানে কি বিভিন্ন প্রজাতি, বিভিন্ন গাছপালা বা বন, এগুলোকে আমরা পুনরুদ্ধার করি। বোঝা গেল? এই গেল তোমাদের জন্য টোটাল 15টা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারে তোমরা দেখবে, যে কোনো একটা দেখবে বারবার কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু বিভিন্ন রকম প্যাটার্নে কিন্তু ওরা বারবার রিপিট করেছে। তো এখান থেকে কিন্তু একটাও কোয়েশ্চেন তোমরা বাদ দিবে না। ওকে, তো আজকের মতো এই অবধি। সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম আরো ভিডিও, আরো কোয়েশ্চেন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দাও। টাটা।